নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল এই ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছে। আজকে দেখো এখানে 4টে পল্লী মাছ এনেছে। এই দেখো মাছগুলো তোমাদের দেখাচ্ছে। একদম মাছগুলো কতটা বড় আর জ্যান্ত মাছগুলো একদম। আজকে পল্লী মাছের সাধারণভাবে ঝোল করব, খুব সহজে তোমরা করে নিতে পারবে। বসন্ত শুরু, আর বসন্ত শুরুর মধ্যে কিন্তু ফলি মাছ খাওয়া আমাদের খুব উপকারী। আমার ঠাকুমারা আগে বলতো হাম পক্স হলে কিন্তু ফলি মাছের ঝোল খেতে, কারণ ফলি মাছের মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায়। তাই আজকে 4টে ফলি মাছ এনেতে ফলি মাছের ঝোলটা কীভাবে রান্না করছে সব ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো আগে ফলি মাছগুলো কেটে নিই। আর ফলি মাছ কাটার জন্য আমাদের বাড়ির পেছনে বাগানে চলে এসেছে। আমার বাড়ির পেছনে বাগানটা কি সুন্দর, আর চারিপাশে কিন্তু মানে ফল গাছে ভর্তি। এখানে আম, কাঁঠাল, জাম সব ধরনের ফল গাছ কিন্তু তোমরা পাবে। আম গাছে দেখো কত বোল এসেছে, কতটা তোমরা ফোনে দেখতে পাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না। এবার তোমাদের ছোট্ট একটা আম গাছ দেখাচ্ছে, আম গাছের মধ্যে অনেকটা বোল এসেছে। বড় গাছগুলো সেরকম বোঝা যাচ্ছে না, আর এত বোল এসেছে দেখো। এই ছোটো ছোটো আম গাছে কিন্তু গুটিও হয়ে গিয়েছে। এটা কিন্তু ছোট হিমসাগর আম গাছ। এই দেখো বন্ধুরা, মাছটা কাটার জন্য মাছটা আগে ধুয়ে চলো একটা কলা পাতা নিয়ে আসি, কারণ মাছটা কাটতে আমার খুব সুবিধা হবে। বন্ধুরা, মাছটা কাটতে বসে পড়লাম, আর এখানে দেখো আমি কিছুটা ছাই নিয়ে এসেছি। এই ছাই দিয়ে মাছ কাটতে আমার খুব সুবিধা হয়। তোমাদের কীরকম মানে তোমরা কিভাবে কাটো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ ছাই দিয়ে ধরলে দেখো মাছটা কিন্তু সহজে হাত থেকে ছুটে যাবে না। এই মাছের আঁশগুলো একটু ছোট ছোট, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, মাছটা কাটা হয়ে গিয়েছে। এবার চলো মাছটা আগে ধুয়ে নিই, আর ধুয়ে রান্না করে গিয়ে তোমাদের সাথে আবার দেখাবো, কারণ মাছটা ধুতে গেলে দেখাতে গেলে অনেকটা ভিডিও কিন্তু বড় হয়ে যাবে। তাই খুব বেশি বড় কিন্তু ভিডিও আমি করবো না। তাহলে মাছটা ধুয়ে চলো আগে রান্নাঘরে যাই। পুরো মাছটা ধুয়ে আমি চলে এসেছি রান্না করার। এখান থেকে কিছুটা মাছ আলাদা করে রেখেছি, কারণ ফলি মাছটা আমি 2 রকমভাবে রান্না করব, সেই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। এই মাছের মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, দুধ নিয়েছি। হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে মেখে রাখবো। এইভাবে হলুদ ও লবণটা মেখে মাছটা 5 মিনিট রেখে দেবো, তাহলে মাছের সাথে লবণটা খুব সুন্দরভাবে মিশবে। যখনই তোমরা মাছ ভাজবে এইভাবে মাছের মধ্যে হলুদ ও লবণ মেখে একটু রেখে দেবে, কারণ সাথে সাথে কিন্তু তোমরা মাছটা ভাজতে যাবে না। বন্ধুরা, হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে, এবার মাছটা এক সাইডে রেখে মশলাটা করে নেবো। এই মাছের ঝোলটা আমি আলু ও পটল দিয়ে করব, তোমরা শুধু ইচ্ছে করলে আলু দিয়েও করতে পারো। এই দেখো আলুগুলো এরকম লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। এভাবে আমি এই পটলটাও কিন্তু লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি, আর পটলটা দেখো পুরো ছোকা ছাড়িয়ে নেওয়া, হালকা ছোকা ছাড়িয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে আলু পটল দিয়ে করতে পারো, বা শুধু আলু দিয়ে করতে, যেইভাবে করো এই মাছ সেইভাবেই কিন্তু খেতে ভালো লাগে। তবে ভয়ে আলু খেতে চায় না। এই আলুটা আগে আমি 2 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, কারণ ভাপ দিয়ে নিলে কিন্তু যাদের সুগার আছে তারাও কিন্তু আলুটা ভালোবেসে খেতে পারবে। এখানে আমি আদা নিয়েছি, যেহেতু প্লেন করবো একটু আদাটা বেশি দিয়েছি। 1 চামচ আমি জিরে নিয়ে নিলাম। এর সাথে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এখানে 7 থেকে 8টা লঙ্কা আছে, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এই লঙ্কাটা দিয়ে করলে আলাদা করে কিন্তু আমার আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে হবে না। আজকে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবো না, বাটা মশলা। এই মাছের ঝোলটা যে এত সুন্দর লাগে, একবার খেলে কিন্তু তোমরা বারবার করবে। এবার আদা লঙ্কা ও জিরাটা আমি একসাথে বেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। যতটা মিহি হয় মিক্সচারে কিন্তু ততটা মিহি হবে না, বাটার মশলার কিন্তু স্বাদই আলাদা হয়। একদম মিহি করে মশলাটা বাটা হয়ে গিয়েছে।
এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, কারণ মাছ ভাজতে গেলে কড়াইটা যদি ভালো করে গরম না করি তাহলে কিন্তু মাছটা নিচে দিয়ে লেগে যাবে। এরপর তেলটা আমি ভালো করে গরম করে নেবো। চারিপাশে তেলটা এইভাবে একটুখানি ছড়িয়ে দিলাম। ভাজার আগে অনেক সময় দেখা যায় মাছটা কড়াইতে লেগে যায়, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে মাছ ভাজার সময় কিন্তু কড়াইতে আর মাছটা লেগে যাবে না। অবশ্যই এই টিপসটা ব্যবহার করে তোমরা মাছটা ভাজবে, দেখবে খুব অল্প সময়ে ভেজে নিতে পারবে। এবার এর মধ্যে আমি মাছগুলো নিয়ে নিলাম। সব মাছগুলো একসাথে কিন্তু নিয়ে নিই। মাছগুলো আমি দুইবারে ভাজবো, কারণ একবারে ভাজতে গেলে কিন্তু সব মাছ ভেঙে যেতে পারে। দেখো এইভাবে আগে কড়াইটা গরম করলে কিন্তু একটুও কড়াইতে লেগে যাবে না। এবার মিডিয়াম টু লো আগুনে মাছটা হালকা লাল করে ভাজবো, খুব জোরে আগুন দেবো না, তাহলে উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন ভালো লাগবে না। বন্ধুরা এখানে কিন্তু মাছটা আমি খুব বেশি ভাজে নিয়ে, দেখো হালকা করে মাছটা ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু ভাজতে হবে, খুব বেশি ভাজলে এই মাছ কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই মাছগুলো তুলে নিলাম, একইভাবে এই বাকি মাছগুলোও ভেজে নেব। এখানে আমার সব মাছগুলো ভাজা হয়েছে, দেখো মাছগুলো কিন্তু খুব বেশি ভাজেনি। কড়াইতে অনেকটাই তেল আছে, আলাদা করে কিন্তু আমি তেল দেবো না, এই তেলেই পুরো রান্নাটা করব। একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, এর সাথে আমি ছোটো চামচে 1 চামচ জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজেছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার প্রথমে এর মধ্যে আলুগুলো নিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ দেবো না। এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই লবণটা দেওয়াতে আলু ভাজাটা তাড়াতাড়ি হবে ও আলুটাও কিন্তু নরম থাকবে। এখন কিন্তু আমি হলুদ দেবো না, হলুদ ছাড়া আলুটা ভাজবো, কারণ হলুদটা দিলে আলুর উপর দিয়ে ভাজার কালারটা চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে আলুটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এর সাথে আমি পটলগুলোও নিয়ে নিলাম। ইচ্ছে করলে তোমরা আলাদা আলাদাও ভাজতে পারো, কিন্তু আলাদা আলাদা ভাজতে গেলে কিন্তু সময় বেশি লাগবে, তাই আমি একসাথেই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। আগে কিন্তু তোমরা খেয়াল করেছো আমি কিন্তু হলুদ দিইনি। এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভাজবো। এখানে আলুটা একটু ভেজে নিয়েছি, আর পটলগুলো কিন্তু একদম কচি ছিল, তাই পটলটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না। আলু পটলটা লাল করে ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না। এবার যে বাটা মশলাটা করেছি, বাটা মশলাটা নিয়ে নিলাম। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও প্রয়োজন মতো হলুদ নিয়েছি। খুব বেশি কিন্তু লবণ দিইনি, কারণ লবণটা কিন্তু আমি ভাজার সময় দিয়েছি, মানে আলু ভাজা পটল ভাজা আলাদা আলাদা করে দিয়েছি, তাই খুব অল্প পরিমাণে নিয়েছি। এখন আমি জল দেব না, জল ছাড়াই কিন্তু মশলাটা মিডিয়াম আগুনে কষাবো। আর এই মশলা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। যেহেতু লবণ দিয়েছি, টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে। 3 মিনিট মশলাটা কষানো হয়েছে, এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এইভাবে অল্প জল দিয়ে মশলা কষালে মশলা কষানো যতটা সুন্দর হবে, এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আরও 3 থেকে 4 মিনিট এইভাবেই মশলাটা কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গিয়ে তার দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম। তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল নিতে। উষ্ণ গরম জল নিলে আলু ও পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হবে ও ঝোলটা ফুটবে, খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে কিন্তু আলু পটলটা শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে দেখো আলুটা ভেজে নিয়েছে ও মশলা কষাতে কষাতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব বেশি কিন্তু এখানে আমি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে ঝোলটা ফুটানোর পরেও কিন্তু মাছগুলো দেওয়ার, কারণ ঝোলটা না ফুটতে মাছ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম টু হাই আগুনে ঝোলটা ফুটিয়ে নেব, তাহলে এই মাছের মধ্যে কিন্তু ঝোলটা ঢুকে যাবে। আর এটা কিন্তু পাতলা ঝোলই খেতে বেশি ভালো লাগবে, কারণ খুব গা মাখা ঝোল কিন্তু ভালো লাগবে না। এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা দিলাম। এখন কিন্তু আমি উনান আগুনটা বন্ধ করে দিয়েছি। এবার এইভাবে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 1 মিনিট পর মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আজকে এই মাছের ঝোলটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। কিন্তু নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।